আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গুম প্রতিরোধ ও মানবাধিকার অধ্যাদেশকে যুগোপযোগী করার কথা সংসদে জানালেন আইনমন্ত্রী। সরকারি চাকরি সংশোধন বিল পাস। ৩০ উপজেলায় হামরুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি। ১২ এপ্রিল ঢাকার ২ সিটি, ময়মনসিংহ, বরিশাল বিভাগে, আর ৩রা মে থেকে সারা দেশে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, আরও ৩ বছর পেছাতে বাংলাদেশের আবেদন। অর্থনীতি বাঁচাতে যুদ্ধ চলছে মন্তব্য। ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানে ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রাম্পের হুমকি। বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে এবার বৈশাখী শোভাযাত্রা করার সিদ্ধান্ত। বিভাজন নয়, বিভিন্ন আদর্শ ও বৈচিত্র্যে ঐক্যের আহ্বান। এবং পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার আপ সঞ্জয় বণিক ও দ্বিতীয় রানার আপ সাদিয়া আক্তার। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নাসার মহাকাশযান পৃথিবী থেকে চাঁদের দূরত্বের অর্ধেকেরও বেশি পাড়ি দেওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করে সরকারি চাকুরি সংশোধন বিল ২০২৬ সহ দুটি গুরুত্বপূর্ণ বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিতে সরকারি উদ্যোগের কথা জানানো হয়েছে সংসদে। সংসদ অধিবেশনের সবশেষ খবর জানতে যাচ্ছি চকর মালিথার কাছে। চকর, এই মুহূর্তে সংসদ অধিবেশনের সবশেষ কি পরিস্থিতি? হৃদয়, সংসদ অধিবেশন বিকেল 3:30টায় শুরু হয়ে স্পিকার সভাপতিত্বে শুরু হয়ে সংসদের কার্যপ্রণালী বৃদ্ধিতে যে প্রশ্নোত্তর পর্ব এবং প্রশ্নোত্তর পর্ব ছিল সেটি পঠিত বলে গণ্য হয়ে স্পিকার সরাসরি ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সূচিতে উনি চলে যান। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তার মধ্যে ৭১ বিধিতে কুমিল্লার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, যিনি তার এলাকায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রেল ক্রসিং এর যে দুর্ঘটনা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং যে বক্তব্যে উনি ব্যক্ত করেন। এরপরে যেটি আজকের সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলের এমপি ব্যারিস্টার আরমান গুম নিয়ে সংসদ এবং আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন যে গুম অধ্যাদেশ বাতিল নয়, আরো কঠোর আইন করার জন্য কাজ করছে সরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সংসদে সেটি হচ্ছে যে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে ২০০০ সরকারি চাকরি আইন ২০০০ সংশোধিত ২০২৬ সংসদে পাশ, যে আইনের ফলে এখন সরকারি চাকরিতে প্রবেশ বয়স সীমা ৩২ নির্ধারিত হয়েছে। আরেকটি বিষয় যে চ্যানেলের দর্শকদের জন্য জানাতে চাই সেটি স্পিকার যেখানে বসেন তার হাতের বাম পাশে ভিআইপি গ্যালারিতে জুলাই যোদ্ধারা যারা আছেন তারা জুলাই যোদ্ধারা ওই গ্যালারিতে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন। নামাজের বিরতি যখন হয় তখন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তাদের সাথে যে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে দীর্ঘ সময় কথা বলেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে জুলাই যোদ্ধাদের সাথে এনসিপির সংসদ সদস্য নাইল ইসলাম,
আফতাব হোসেন, হাসনাত আব্দুল্লাহ, মাসুদ দেখা করতে গেলে তাদের জুলাই যোদ্ধারা তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের সাথে বিভিন্ন ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সংসদের মধ্যেই এক পর্যায়ে সংসদের ভিতরে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তারা এসে তাদেরকে নিবৃত্ত করে। দুই পক্ষই তাদের সাথে, বিশেষ করে জুলাই যোদ্ধারা এনসিপি এর সংসদ সদস্যদের উপর খুবই এই এক পর্যায়ে সংসদের মধ্যে। চকর, ধন্যবাদ। প্রিয় দর্শক, চকর মালিথা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সংসদ অধিবেশনের খবর জানাচ্ছিলেন। জাতীয় সংসদে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ন্যায় বিচার নিশ্চিতে গুম প্রতিরোধ ও মানবাধিকার এই দুই অধ্যাদেশকে যুগোপযোগী করা হবে। এই প্রসঙ্গে গুম নিয়ে কঠিন আইন করার আহ্বান জানান সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, যাতে এমন অপরাধ করার কেউ সাহস না পায়। রোববার সরকারি চাকুরি সংশোধন বিল সহ 2টি বিল সংসদে পাশ করা হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। রোববার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে জামাতের সংসদ সদস্য আহমেদ বিন কাসেম বলেন, বিশেষ কমিটি কর্তৃক গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের সুপারিশ কোনোভাবেই কাম্য নয়। আমরা স্তম্ভিত হয়ে লক্ষ্য করছি আমাদের সাথে যা করা হয়েছে। এই জুলুম যেন এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয় সেই নিশ্চিত করার জন্য যে 2টি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে মাননীয় স্পিকার। আইনমন্ত্রী জানান, গুমের শিকাররা যেন ন্যায় বিচার পায় সেটি নিশ্চিতে কার্যকর বিল আনা হবে। এই 2টা আইনে আরো বেশি যুগোপযোগী, আরো বেশি জনকল্যাণমুখী, আরো বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। গুম আইন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান সংসদের স্পিকার। গুমের শিকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, নিরপরাধ রাজনৈতিক কর্মীরা শিকার হয়েছে। আমরা আশা করব সরকার এবং সরকার দলীয় সদস্যবৃন্দ, বিরোধী দলীয় সদস্যবৃন্দ মিলে এমন একটি কঠিন আইন করবেন যাতে করে ভবিষ্যতে কোনো নাগরিককে গুমের শিকার হতে না হয়। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সব অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনার সুযোগ চান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংরক্ষণের সাথে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত সময়ে জালিয়াতি করে যারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে তাদের বাদ দিতে কাজ করছে সরকার। এছাড়া সরকারি চাকুরি সংশোধন বিল এবং সরকারি চাকুরিতে সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল সংসদে পাশ করা হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। হামের সংক্রমণ ছড়িয়েছে এমন প্রাদুর্ভাব প্রবণ দেশের 18টি জেলার 30টি উপজেলায় হামের জরুরি টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করে বলেছেন, পর্যায়ক্রমে সারা দেশে হামের টিকা দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হবে। জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। দেশে হামজনিত সংক্রমণে শিশু মৃত্যু নিয়ন্ত্রণে রোববার 18 জেলার 30 উপজেলায় একযোগে দেয়া হয় হামের টিকা। টিকা দেওয়ার জন্য আসলাম, শিশুদের হাম হবে এটা আর কি প্রতিরোধের জন্য টিকা দিবে। হ্যাঁ, টিকা দিয়েছি, কেন আমার মেয়েটা সুস্থ থাকবে টিকাটা দিলে। এই টিকার কারণে অনেক বেবি মারা যাইতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 15 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত 98টি শিশুর হামের রোগ লক্ষণের সন্দেহে মৃত্যু হয়েছে। এই যে মৃত্যু, এই যে মায়ের কোল খালি করা, এই ঘটনায় পুরো দেশ শোকাচ্ছন্ন। এই পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে শিশুদের হামের সংক্রমণ প্রতিরোধে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করে। রাজধানী রতুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী শিশুদের হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনিসেফ আইডেন্টিফাই করেছে, নির্দিষ্টকরণ করেছে ওই 18টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি, যেই কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই 30টা উপজেলায় আজকে থেকে আমরা পুরো দমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। আগামী 12 এপ্রিল ঢাকা, ময়মনসিংহ, বরিশালে এবং 3 মে দেশের বাকি অংশে হামের জরুরি টিকাদান কাজ শুরু হবে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে 6 মাস থেকে 59 মাস বা
5 বছরের নিচের বয়সী শিশুরা এই টিকা পাবে। বাংলাদেশের শিশুদের টিকাদান কর্মসূচি একটি অন্যতম সফল কার্যক্রম। হাম এর মধ্যে অন্যতম। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের এই টিকা দেয়া হয়। তবে অন্তর্বর্তী সরকার আমলে টিকা কার্যক্রম ক্রয় এবং আনুষঙ্গিক কাজের জন্য ওপি বা অপারেশনাল প্ল্যান বাতিল করে দিয়ে নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হয় ক্যাম্পেইন করে যে প্রতি 4 বছর পর পর টিকাদান কর্মসূচি করার সেই কার্যক্রমও। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। সরকারের পক্ষ থেকে যথেষ্ট মজুদের কথা বলা হলেও গাড়ির জ্বালানি নিতে চালক মালিকদের ভোগান্তি কমছে না। তাদের প্রশ্ন, সমস্যা আসলে কোথায়? বিশেষজ্ঞরা বলছেন সরবরাহ সংকট নয়, মূলত ব্যবস্থাপনার সংকটেই কমছে না ভোগান্তি। সাদি মাহমুদের রিপোর্ট। শেখের টেকের মুনতাসির আহমেদ ব্যক্তিগত যানবাহনের জ্বালানির জন্য সকাল থেকে বেশ কয়েকটি পাম্পে ঘুরেছেন। না পেয়ে এসেছেন আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে। এখানেও লম্বা লাইন। 2 ঘন্টা ধরে লাইনে আছেন। আরও 2 ঘন্টা পর তেল পাবেন কিনা সেটিও অনিশ্চিত। মুনতাসির আহমেদের মতো অবস্থা পুরো দেশের মোটরসাইকেল আর গাড়ি ব্যবহারকারীদের। সবার একই প্রশ্ন, এই ভোগান্তির শেষ কোথায়? প্রচণ্ড ভোগান্তি হচ্ছে, তেল পাওয়া যায় না। কালকে এসেছিলাম, এসে তারপরে দেখি অনেক বড় লাইন, আবার ফিরে গেছি, আবার আসলাম। তেল তো ঠিকই আছে, কিন্তু ওই যে সংকট সবাই নিয়ে যে জমা করে রাখতেছে, এর জন্যই তো সমস্যা বেশি। তা আজকে তো আমার সকালে অফিসে তো যেতে পারলাম না। বিভিন্ন মন্ত্রী এমপিরা বলে তেলের সংকট নাই, এই শামা উবায়ত নামে যে প্রতিমন্ত্রী খুব সম্ভব, উনি বললেন তেলের সংকট নাই। ওনার চোখে কি পড়ে না এই তেলের লাইনগুলা? উনি আমার দাবি জনগণ হিসেবে উনি একদিন এসে দেখুক। বাইপেল থেকে বিরসাইতে এই পর্যন্ত আসছি, আইসা সিরিয়ালে দাঁড়াইছি, দাঁড়ানো মাত্রই তেল নাই। আমাদের দুঃখটা ভাই কেউ বোঝে না। বাংলাদেশে জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ এবং বিতরণের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন এই পুরো ব্যবস্থায় রয়েছে সমন্বয়ের অভাব, পরিকল্পনার ঘাটতি এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। পরিশোধিত জ্বালানি যেটা, এটা মধ্যপ্রাচ্যের নির্ভরতা এখন অনেক কম। অন্যান্য দেশ থেকে গত কয়েক বছর ধরে করা হচ্ছে, কিন্তু ব্যবস্থাপনা লেভেলে সংকট আছে, যেটা ডিপো থেকে পেট্রোল পাম্পে আসা এবং এটা ভোক্তাদের কাছে যাওয়া। আমার মনে হয় সরকারের জরুরি ভিত্তিতে তেল কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা, তাদের যে ডিলার, ডিস্ট্রিবিউটর এবং পরিবহন মানে ব্রাউজার, এই সবগুলোর ওনার যারা, তাদেরকে নিয়ে বসে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত এই সংকট থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। আরেকটি বড় সমস্যা তথ্যের অসামঞ্জস্যতা। সরকার বলছে মজুদ আছে, কিন্তু মাঠ পর্যায়ে সেই বাস্তবতা দেখা যাচ্ছে না। প্রতিদিনের যে চাহিদা তার 2 গুণ বা 3 গুণ তেল 2-3 দিন সরবরাহ দিয়ে দেখা যেতে পারে যে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসা যায় কিনা। আর মজুদদারি বা চোরা কারবারি, এটা পুরোটাই বন্ধ করা উচিত। বিশ্লেষকদের মতে এই সংকট কাটাতে শুধু তেল আমদানি বাড়ালেই হবে না, দরকার পুরো সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, স্বচ্ছতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই। রাশিয়া থেকে তেল কিনতে অনেক দেশেরই স্যাংশন আছে বলে মন্তব্য করেন তিনি। সাশ্রয়ী উৎস থেকে দেশে তেল আনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাহুল রয়ের রিপোর্ট। যথারীতি সকাল 9টার পরপরই সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রধানমন্ত্রী মনোনিবেশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রীর হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের দুটি ছবি তুলে দেন। প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসের একটি রেপ্লিকাও উপহার দেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ বেশ কিছু ইস্যুতে কথা হয়েছে। এনার্জি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, তারা পৃথিবীর সবচাইতে বড় ডোনার রোহিঙ্গাদের জন্য, সেটা তাদের সাহায্য অব্যাহত রাখা, এই বিষয়গুলি আলোচনা হয়েছে। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি আছে কিনা এমন প্রশ্নের উত্তর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী তেল কেনা নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বিশ্বের প্রতিটি দেশের বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরই রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে মধ্যপ্রাচ্যে সফর করছি। তো প্রত্যেক দেশেই আমরা এইটাই পদক্ষেপ নিয়েছি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের নেতৃত্বে, যে আমাদের নাগরিকদেরকে আমরা প্রাধান্য দিব। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীও সকল ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে আরও 3 বছর সময় চায় সরকার। রাজধানীতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সামষ্টিক অর্থনীতির রক্তক্ষরণ থামানো যাচ্ছে না। মরার উপর খাড়ার ঘায়ের মতো হাজির হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। কাজে এরকম অনিশ্চিত অবস্থায় উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়াটা হবে আত্মঘাতী। এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় বসার সময় অনেক কিছু করে ফেলার যে আগ্রহ ছিল সরকারের, তার অনেক কিছুই এখন চ্যালেঞ্জিং মনে হচ্ছে। ইরান যুদ্ধের 37তম দিন। ইরানে ভূপাতিত F-15 যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তবে উদ্ধার অভিযানে যাওয়া 2টি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে দেশটিকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই মন্তব্যকে অসহায় ও দিশেহারা উল্লেখ করে ইরান বলেছে, হামলা জোরদার হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য দোজখের দরজা খুলে যাবে। ইসরায়েলের এক বার্তায় বলা হয়েছে, বড় ধরনের সংঘাত আসন্ন এবং এটি হবে যুদ্ধের শেষ পর্ব। এবার অন্যান্য সংবাদ। দীর্ঘ প্রক্রিয়া ও নানা ধাপ পেরিয়ে চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর গ্র্যান্ড ফিনালে। চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার আপ সঞ্জয় বণিক এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন সাদিয়া আক্তার খুশবু। বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি এমন আয়োজন পরিবেশ প্রতিবেশ রক্ষায় সামাজিক সাংস্কৃতিক জাগরণ তৈরি করবে বলে মনে করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোশাহিদ রনির রিপোর্টে বিস্তারিত। ফাইনালের মঞ্চে যখন নতুন তারকার সন্ধান, তখন আয়োজনে ভিন্ন মাত্রা আনে খোদ বিচারকদের গান। আমি শুনি যেন তার চরণে আমার মোদের মানুষের সাথী আমি চিরদিন থাকবো
এগিয়ে যেতেই হবে বাধা যেতেও না পড়ে পড়েছে কে তবে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর গ্র্যান্ড ফিনালেতে। অজস্র প্রতিযোগীর মধ্য থেকে সেমিফাইনাল মঞ্চে নির্বাচিত সেরা 10 জন প্রতিযোগী নিয়ে পর্দা ওঠে গ্র্যান্ড ফিনালে। বোদ্ধাদের আশাবাদ আয়োজনের হাত ধরে সঙ্গীতাঙ্গনের নতুন মুখ যেমন আসবে, তেমনি বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় প্রাণ প্রকৃতির সাথে সমাজ ব্যবস্থার ক্ষয়ে যাওয়া সংযোগ পুনরুদ্ধারে আসবে গতি। সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর গ্র্যান্ড ফিনালের মঞ্চ একটি আবেগঘন মুহূর্ত। সবটা মিলে একটা জার্নি, এবং সেই জার্নিটা খুব সুন্দর জার্নি, সুরের জার্নি, সবুজের সঙ্গে সেই সুন্দর যাত্রা। অনেক কিছু আমরাও শিখেছি। আমরা তো বসেছিলাম ওদের এক একটা খুঁত বার করার জন্য, কিন্তু পাইনি। আজকে সত্যি প্রত্যেকে এত ভালো গেছে না, সেই জন্য ওদেরকে খুব কষ্ট হয়েছে ওদেরকে আলাদা করতে। নিজের যত্ন নেবে, আর সুরই ঈশ্বর, সুরের যত্ন নেবে, প্রকৃতির যত্ন নেবে, শিখবে প্রকৃতির কাছ থেকে। প্রকৃতি তোমাকে শেখাবে পথ চলা, সমস্যার কাছ থেকে শিখবে। এমন উদ্যোগে হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পুরস্কার পাওয়াটা কিন্তু একটা স্বীকৃতি মঞ্চের পারফরমেন্সের উপরে। এর মানে এই না যে বাকিরা তাদের পারফরমেন্স ভালো করেনি। সুতরাং আমাদের এই সবুজের অভিযান চলতে থাকবে সারা বাংলাদেশ ব্যাপী। বাংলাদেশটাকে আমরা যে জায়গায় দেখতে চাই, আমরা প্রকৃতি পরিবেশ নিয়ে যেমন ভালো জায়গায় দেখতে চাই, আমরা কিন্তু এই যে হারিয়ে যাওয়া যে গান কিংবা আমাদের যে ঐতিহ্যবাহী গান, সেগুলো কিন্তু মাটির গান, শেকড়ের গান, এগুলোকে আমরা উঠিয়ে আনবো এবং ছড়িয়ে দিব সারা বাংলাদেশে, এবং এর মাধ্যমে আমরা সবুজকে ছড়িয়ে দেব, সচেতনতার যে বার্তা সেটাও ছড়িয়ে দিব। আয়োজন শেষে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ছাড়াও তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার। সঙ্গীত হলো সেই মাধ্যম যা প্রকৃতির কান্নাকে মানুষের ভাষায় অনুবাদ করে শোনায়। এমন বাস্তবতায় টেকসই ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রায় আরও বেশি সংযোগ ও সচেতনতা সৃষ্টির যখন তাড়না, তখনই সবুজ সুর সন্ধানের অবতারণা। গ্র্যান্ড চ্যাম্পিয়ন হচ্ছেন মিজানুর রহমান। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বিপণী বিতান ও দোকানপাট সন্ধ্যা 6টার পরিবর্তে 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করেছেন বলে জানান প্রতিমন্ত্রী। যেহেতু এটা জনগণের সরকার, অর্থাৎ জনগণ ভোট দিয়ে সরকারকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেহেতু এই দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খুলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়া হবে কিনা তা এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে। সংশ্লিষ্টদের মতামত জানার পর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। বিভিন্ন দেশের মতো বাংলাদেশও জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায় ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনও বুঝতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে,
আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কী সিদ্ধান্ত হতে পারে। বাংলা নববর্ষ 1433 উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল বা আনন্দ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রা নামের বিতর্কের অবসান চান জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, ঐতিহ্যগতভাবে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাংলা নববর্ষ উদযাপনে দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বৈশাখের শোভাযাত্রা। হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের সময় প্রথম এই শোভাযাত্রার নামকরণ করা হয় আনন্দ শোভাযাত্রা। পরে 1996 সালে মঙ্গল শোভাযাত্রা করা হয়। নতুন করে এই শোভাযাত্রার নাম দেওয়া হলো বৈশাখী শোভাযাত্রা। সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই নাম নিয়ে এটা বিতর্ক, এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে ইউনেস্কোকে জানানো হবে। মন্ত্রী বলেন, নাম নয়, আয়োজনকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আমরা কি ইউনেস্কোর দ্বারা পরিচালিত সরকার নাকি, গভর্নমেন্ট নাকি, দেশ নাকি? এখানে ইউনেস্কো আগে যখন ইয়ে ছিল, মানে আনন্দ শোভাযাত্রা ছিল, তখন তো ইউনেস্কো ছিল। আগে যখন মঙ্গল শোভাযাত্রা তখন ইউনেস্কো ছিল। ইউনেস্কো কি তখন মানে কোনটা করেছি, এটা আমরা ইনফরমেশন দিয়ে দেবো। আমরা জাস্ট জানিয়ে দেবো যে আমরা আমাদের দেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে, এইটাই আমাদের ঐতিহ্য। বিভাজন নয়, বিভিন্ন আদর্শের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য চান বলে জানান সংস্কৃতি মন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাশিয়ার তেল পাইপলাইনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের এই ড্রোন হামলায় বাল্টিক বন্দর প্রিমোরস্কের কাছে তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেছে রাশিয়া। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ড্রোজদেঙ্কো এক টেলিগ্রাম বার্তায় বলেন, 19টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওই সময় একটি ড্রোনের ধ্বংসাবশেষ প্রিমেরস্কো বন্দরের কাছে তেল পাইপলাইনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে দক্ষিণ ইউক্রেনের নিকোপল শহরের একটি বাজারে রাশিয়ার ড্রোন হামলায় 15 জন নিহত ও 25 জন আহত হয়েছে। এছাড়া এবার নিটল ডেটা বিশেষ সংবাদ। পৃথিবী থেকে চাঁদের দূরত্বের অর্ধেকেরও বেশি পাড়ি দিয়েছে নাসার আর্টেমিস 2 মিশনের ওরিয়ন মহাকাশযান। তবে এই রোমাঞ্চকর অভিযানের মাঝপথে আবারও বাগড়া দিয়েছে ওরিয়নের টয়লেট। বিপাকে পড়েছেন 4 নভোচারী। সোমবার চাঁদের কক্ষপথ ঘোরা বা লুনার ফ্লাইবাইয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা। ফ্লাইবাইয়ের সময় তারা চন্দ্রপৃষ্ঠের গঠন, গহ্বর ও লাভা প্রবাহ পর্যবেক্ষণ করবেন। মহাকাশ থেকে সূর্যগ্রহণ দেখারও সুযোগ পাবেন তারা। আমিনুর রহমান সুপ্তির রিপোর্ট। অভিযান সংশ্লিষ্ট নাসার কর্মকর্তারা জানান, অরিয়ন ক্যাপসুলের টয়লেটটি শনিবার আবারও বিকল হয়ে পড়ে। টয়লেটের সাথে যুক্ত বর্জ্য জলের পাইপটি বরফ জমে আটকে যায়। বুধবার উৎক্ষেপণের পর থেকে মাঝে মধ্যেই এতে সমস্যা দেখা দিচ্ছিল। 53 বছরের বেশি সময় পর নভোচারীদের প্রথম চন্দ্রাভিযান থেকে পৃথিবীর ছবি পাঠাচ্ছেন নভোচারীরা। কমান্ডার রিড ওয়াইজম্যানের তোলা প্রথম ছবিতে ক্যাপসুলের একটি জানালায় পৃথিবীর একটি বক্রাকার অংশ দেখা যায়। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে পুরো পৃথিবী। মহাকাশযান ওরিয়ন এর মধ্যে পৃথিবী থেকে 2.25 লাখ মাইল দূরত্ব পেরিয়েছে। চাঁদের আড়ালে গেলে কিছু সময়ের জন্য এটি যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।
চন্দ্রাভিযানের বর্ণনা দিতে গিয়ে উচ্ছ্বাসিত নভোচারীরা জানান অভূতপূর্ব দৃশ্য দেখেছেন তারা। অরিয়নের অভিযাত্রী ভিক্টর গ্লোভার ওরিয়েন্টাল বেসিন নামে পরিচিত চাঁদের গ্র্যান্ড ক্যানিয়ন দেখার বর্ণনা দিয়ে বলেছেন বিশেষ দৃশ্য দেখেছেন তিনি। চাঁদে একটি টেকসই ঘাঁটি স্থাপনের লক্ষ্যে নাসার 2 বছর মেয়াদী সাহসী মিশন আর্টেমিস 2 10 এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণের মাধ্যমে এর প্রথম ধাপ শেষ হওয়ার কথা। চতুর্থ ধাপে 2028 সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে 2 জন নভোচারীর অবতরণের পরিকল্পনা রয়েছে মিশনটির। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি সিদ্ধান্তের আলোকে নতুন সূচিতে চলবে ব্যাংক ও শেয়ার বাজার। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। ব্যাংকে লেনদেন হবে 3টা পর্যন্ত। শেয়ার বাজারে লেনদেন শেষের সময় আধ ঘন্টা এগিয়ে দুপুর 2টা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক শনিবার এ সংক্রান্ত আলাদা নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনা আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা বা বুথ সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা রাখার নির্দেশনা অপরিবর্তিত থাকবে। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে রাজধানীর দ্য ওয়েস্ট এন্ডে AHZ এর বিগেস্ট ইউকে স্টাডি ফেস্ট হয়েছে। ফেস্টে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রিমিয়াম প্ল্যাটফর্ম, যেখানে তারা সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পায়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে 40,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে অধ্যয়নরত এবং এর সংখ্যা ক্রমাগত বাড়ছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে AHZ 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করছে। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুম প্রতিরোধ ও মানবাধিকার অধ্যাদেশকে যুগোপযোগী করার কথা সংসদকে জানালেন আইনমন্ত্রী। সরকারি চাকরি সংশোধন বিল পাস। 30 উপজেলায় হাম রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ, বরিশাল বিভাগে আর 3রা মে থেকে সারা দেশে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, আরও 3 বছর পেছাতে বাংলাদেশের আবেদন। অর্থনীতি বাঁচাতে যুদ্ধ চলছে মন্তব্য। ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের 2য় ক্রু উদ্ধার। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানে ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রাম্পের হুমকি। বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে এবার বৈশাখী শোভাযাত্রা করার সিদ্ধান্ত। বিভাজন নয়, বিভিন্ন আদর্শ ও বৈচিত্র্যে ঐক্যের আহ্বান। এবং পিওজি মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার আপ সঞ্জয় বণিক ও দ্বিতীয় রানার আপ সাদিয়া আক্তার। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। ধন্যবাদ সবাইকে।